নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WB ডিম টিউশন। আমি স্বপ্নময় তোমাদের নিয়ে চলে এসেছি আজ 21শে ডিসেম্বর 2025-এ। আজ যে তোমাদের NMMS স্কলারশিপের পরীক্ষাটা হলো তার উত্তর নিয়ে। তো তোমাদের স্যাটে আমাদের মোট 5টা সাবজেক্ট: অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল। আমি অলরেডি ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞানের উত্তর আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। এরপর ধরো এই ভিডিওটা আমি ভৌতবিজ্ঞানের উত্তর নিয়ে করছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, তোমাদের স্ক্রিনে উঠছে। এরপর তোমাদের অঙ্কের উত্তর ফুল ডিটেলসে প্রত্যেকটা অঙ্ক একদম কনসেপ্ট ওয়াইজ বুঝিয়ে তোমাদেরকে ধাপে ধাপে করে বোঝাবো। এখন তোমাদের আগের ভিডিও 3টেতে তোমাদের ইতিহাস, দ্বিতীয়টি ভূগোল এবং তৃতীয়টি জীবনবিজ্ঞানের উত্তর দিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটি তোমাদের ভৌত বিজ্ঞানের উত্তর নিয়ে আসা হয়েছে। তো ভৌত বিজ্ঞানের উত্তর তোমরা দেখে নাও যে ভৌত বিজ্ঞানের উত্তর কি হচ্ছে বা ফিজিক্যাল সায়েন্সের উত্তরগুলো কি হচ্ছে। দেখে নাও, উত্তরটা দেখে মিলিয়ে নাও যে তোমাদের ঠিক কতগুলো সঠিক হলো। তো বরফ জমে বরফে পরিণত হয়, জল জমে বরফে পরিণত হয়, আমার বলতে ভুল হয়েছে। জল জমে বরফে পরিণত হলে এর আয়তন কী হয়? তো জল জমে বরফে পরিণত হলে আয়তন তোমরা সবাই জানো বাড়ে, ঠিক আছে? জল জমে বরফে পরিণত হলে এর আয়তন বাড়ে, তাহলে উত্তর হবে বৃদ্ধি পায়। তারপর কোশ্চেন হচ্ছে, দুটি ভিন্ন বস্তু তাপীয় সাম্যে থাকলে তাদের ক্ষেত্রে কোন রাশিটি একই থাকবে? উত্তর হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা। তারপরে কোশ্চেন দেখো, বলছে একটি কঠিন পদার্থের গলনের লিনতাপ L ক্যালোরি পার গ্রাম হলে গলনাঙ্কের উষ্ণতা থাকা 5 গ্রাম কঠিন পদার্থটি ওই উষ্ণতায় সম্পূর্ণ তরলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কী হবে? তোমরা এটা ক্লাস 9-এ খুব ডিটেলসে পড়বে। এই লিনতাপের ফর্মুলা হচ্ছে H সমান ml। L মানে লিনতাপকে বোঝায়, M মানে ভরকে বোঝায়। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি H সমান ml, মানে অর্থাৎ ml ক্যালোরি। এটা আমাদের খুব ডিটেলসে পড়বে ক্লাস 9-এ, H সমান ml। তো তাহলে একটি কঠিন পদার্থের গলনের লিনতাপ L ক্যালোরি পার গ্রাম এবং গলনাঙ্কের উষ্ণতা থাকা m গ্রাম কঠিন পদার্থটিকে ওই উষ্ণতায় সম্পূর্ণ তরলে পরিণত করতে তাপ লাগে ml। তারপরে দেখো, বলছে চাঁদ ও পৃথিবীতে কোনো বস্তু স্থির অবস্থায় থেকে অবাধে পড়তে থাকলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব উভয় ক্ষেত্রে কি সমান হবে? অবশ্যই উভয় ক্ষেত্রে সমান হবে না, কোনো দিনই উভয় ক্ষেত্রে সমান হতে পারে না। কারণ চাঁদ ও পৃথিবীতে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে, দিয়ে ওখান থেকে ধরো কোনো একটা বস্তু ফেলা হলো, সেখান থেকে কি অতিক্রান্ত দূরত্ব কি একই হবে? কোনো দিনই হবে না। চাঁদ পৃথিবীর তুলনায় বেশি হবে, এটা কোনো দিনই নয়। পৃথিবী চাঁদের তুলনায় বেশি হবে, এটা কিন্তু সঠিক উত্তর। পৃথিবীতে চাঁদের তুলনায় বেশি হবে, অতিক্রান্ত দূরত্ব অবশ্যই 1 সেকেন্ডে পৃথিবীতে চাঁদের তুলনায় কী হবে? বেশি হবে। দেখো 25-এর দাগে প্রশ্ন, 25-এর দাগে প্রশ্ন দেখো, বলেছে যে সাধারণ উষ্ণতায় থাকা কোনো কঠিন পদার্থকে ক্রমাগত তাপ প্রয়োগের ফলে পদার্থটির ভৌত অবস্থার ক্রমান্বয়ে পরিবর্তন হয়। এর সঠিক ক্রমটি কি? সঠিক ক্রমটি হলো কঠিন থেকে তাপ দিলে তরল, তরলকে তুমি যদি তাপ দাও গ্যাসীয়, এবং গ্যাসীয় পদার্থকে যদি তাপ দাও তাহলে প্লাজমা উত্তর হবে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো কি বলেছে, বলছে একটি বালতিতে 30 কেজি পরিমাণ একটি তরল নেওয়া হলো। বালতির তলদেশের ক্ষেত্রফল 3 বর্গমিটার হলে বালতির তলদেশে অর্থাৎ তরল কর্তৃক প্রদত্ত চাপ কত? এটা উত্তর হবে 98 পাস্কাল, অর্থাৎ 98 নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা উত্তর হবে। কিভাবে হলো সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেওয়া হবে অঙ্কের মতো করে। এটা একটা তো অঙ্ক, চাপের সূত্র, চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল। তো
এটা দিয়ে আমাদের যে অঙ্ক, সেই অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমি তাও বলে দিচ্ছি, দেখো প্রথম বলটা বার করতে হবে, কারণ ভর বলে দিয়েছে। তো বল সমান কি, ভর গণিত ত্বরণ। তো পৃথিবীতে তোমাদের ত্বরণের মান ফিক্সড, এসআই 9.8, তাহলে 30-এর সাথে 9.8 হবে, তার সাথে আমাদের 3 ভাগ হবে। তো দেখা যাবে কি উত্তর হবে, যে 998 পাস্কাল, অর্থাৎ 98 নিউটন পার মিটার স্কোয়ার উত্তর হবে। তোমরা অঙ্কটা করে দেখে নিতে পারো, অঙ্কটা একটু বড় হবে, তো এখানে করা তো সম্ভব নয়, তাই করা গেল না। তো 27 নম্বরে দেখো, বলছে দুটি বস্তুর ভরের অনুপাত 1:3, আয়তন অনুপাত 3:4, তাদের ঘনত্ব অনুপাত কত। এটা ধরো করা যেতেই পারে, এই অঙ্কটা তো ছোট্ট। তো গণ থেকে আমরা ডেনসিটি ডি দ্বারা লিখি, জি সমান m/v, মানে ভর বাই আয়তন। তাহলে দেখো ভরের অনুপাত বলে দিয়েছে, তো m1v1 লিখলাম, d1 সমান, আর একটা d2 সমান লিখলাম m2v2, দেখা গেল। তো m1v1, এখানে m1 মানে হচ্ছে 1 আর m2 মানে হচ্ছে 2, ভরের অনুপাত। তো mv1 মানে হচ্ছে 3 আয়তনের অনুপাতে, আর এদিকে v2 মানে হচ্ছে 4। তাহলে আমি যদি এই দুটোর অনুপাত করি m1v1-এ, তাহলে তোমার দেখো m1 মানে 1 বাই, এটা কত, v1 মানে 3 ইস টু m2 বলতে তোমার 2 বাই কত, 4। তো এখানেই তুমি কাটাকাটি করে দিতে পারো, 2 হয়ে গেল। তাহলে কত হলো, 1/3 ইস টু 1/2। তো এটাকে যদি উপরে তোলো বা ইস টু মানে যদি বাই করো, তাহলে কী দাঁড়াবে, 2/3, বা বলতে পারো 2:3। তাহলে আমাদের সঠিক উত্তর কী হলো, 2:3। তাহলে আমাদের উত্তর হলো 2:3। তাহলে দুটি বস্তুর ভরের অনুপাত 1:2, আয়তনের অনুপাত 3:4, তাহলে তাদের ঘনত্বের অনুপাত কী হবে, ঘনত্বের অনুপাত হবে 2:3। তারপরে প্রশ্ন দেখো, বলছে যানবাহনের হেডলাইটে সমান্তরাল আলোকরশ্মি উৎপন্ন করতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। বা হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি তোমরা যদি নিখুঁতভাবে জানতে চাও, তাহলে কিন্তু অবতল দর্পণও ব্যবহার করা হয় না, সেটা দর্পণ হচ্ছে হাইপারবোলিক মিরর ব্যবহার করা হয়। কী হয়, গাড়ির যানবাহনের হেডলাইটে হাইপারবোলিক মিরর ব্যবহার করা হয়, সেটা তোমরা ক্লাস 12-এ গিয়ে ডিটেলসে শিখবে। আচ্ছা, হাইপারবোলিক মিরর মানে কি, হাইপারবোলিক মিরর মানে হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ, সঠিক উত্তর হচ্ছে এটা। কিন্তু আমাদের ক্লাস 10 অবধি সিলেবাস অনুযায়ী সেটা আমাদের অবতল দর্পণই বলতে হবে, কারণ অধিবৃত্তীয় দর্পণও অবতল দর্পণের মধ্যেই পড়ছে, অবতল দর্পণেরই একটা ভাগ অধিবৃত্তীয় দর্পণ। কিন্তু আমরা ক্লাস 12-এ গিয়ে ডিটেলসে পড়বো। তো কেন জানো তো এটা অবতল দর্পণ, তো গাড়ির হেডলাইট দেখো, গাড়ির হেডলাইট যদি এরকম হয়, তো সম্ভবত গাড়ির হেডলাইটের লাইটটা দেখো এটা এরকম থাকে, এরকম পজিশনে থাকে। তো এইটাকে আমাদের বলা হয় প্রধান অক্ষ, ক্লাস 10-এ গিয়ে পড়বা। তো এখান থেকে আলো যেরকম পজিশনেই এইরকম জায়গায় গাড়ির হেডলাইটে কোনো একটা দর্পণে গিয়ে যেরকম পজিশনেই পড়ে না কেন, তো বেরোনোর সময় এটা যদি প্রধান অক্ষ ভাবা হয়, তো প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মিগুলো বেরিয়ে যায়, একবারে সমান্তরালে বেরিয়ে যায়, ফলে যে চালক থাকে তার দূরের জিনিসকে দেখতে সুবিধা হয়। তাই এটাকে বলা হয় অধিবৃত্তীয় দর্পণ। কী দর্পণ বলা হয়, অধিবৃত্তীয় দর্পণ। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী এটা অবতল দর্পণ বলতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের জানাতে পারলাম। তো আলোর কোন ঘটনার জন্য রামধনু সৃষ্টি হয়, তো উত্তর হবে প্রতিসরণ ও বিচ্ছুরণ। অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে বিচ্ছুরণ, এছাড়াও প্রতিসরণও বলা হয়। তো আলোর কোন ঘটনার জন্য রামধনু সৃষ্টি হয়, উত্তর হচ্ছে কি, বিচ্ছুরণ। তো এখানে দেখো বলছে যে যখন চুনের জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড চালনা করা হয়, তখন কি ঘটবে, অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তো ক্যালসিয়াম কার্বনেট, তারপরে বলছে চুনের জল পরিষ্কার হয়েছে, এটা তাহলে কী হবে, ক্যালসিয়াম কার্বনেট একটা সাদা পদক্ষেপ সৃষ্টি হবে, তাহলে চুনের জল দুধের মতো সাদা হয়ে যায়। এটা হচ্ছে পারফেক্ট উত্তর, কারণ ক্যালসিয়াম কার্বনেট একটা সাদা তক্ত পদক্ষেপ একটা, তাই কি বলেছে, এটা দুধের মতো সাদা হয়ে যায়। বলছে একটা ধাতব ক্লোরাইড এর সংকেত MCl3। তো বুঝতেই পারছো, যদি MCl3 হয় এটা ধাতব ক্লোরাইডের সংকেত, তাহলে বুঝতে পারছো এখানে এর যোজ্যতা নিশ্চয়ই 3, আর ক্লোরিনের যোজ্যতা কত, 1।
তাই না? এবার বলেছে আমাদের ধাতুটি সালফেট, তাহলে এম যদি একটি ধাতু হয়, তাহলে এম যদি একটি ধাতু হয় তাহলে এমের যোজ্যতা কত শিখেছিলাম 3, আর এদিকে সালফেট মানে SO4, SO4 এর যোজ্যতা কত 2, তাহলে আমাদের সংকেত আবিষ্কার করতে কী করে হয়, কোনাকুনি গুণ করে, তাহলে উত্তর কী হবে M2SO4 হোল 3, কোনাকুনি যদি গুণ করি তাহলে উত্তর কোনটা, অপশান সি হচ্ছে আমাদের উত্তর, তাই না? তারপরে দেখো নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল মানে জানবা যে সমস্ত মৌলের নিউট্রন বাই প্রোটনের রেশিও 1 থেকে অনেকটা বেশি, বা বলতে পারো যেসব পরমাণুগুলি অপেক্ষাকৃত খুব ভারী, মানে যেসব পরমাণু নিউক্লিয়াসগুলো অপেক্ষাকৃত খুব ভারী তার তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস বলা হয়। তো উত্তর হচ্ছে আমাদের C614, তাহলে আমাদের C614 পরমাণু নিউক্লিয়াসটি হচ্ছে আমাদের তেজস্ক্রিয় নিউক্লিয়াস। আবারও বললাম C614 নিউক্লিয়াসটি হচ্ছে আমাদের কি না, তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তো এইখানে দেখো তারপরে দিয়েছে PbS প্লাস 4H2O2 ইকুয়াল টু PbSO4 প্লাস 4H2O। এই বিক্রিয়ায় কি এটাকে বলেছে, ধরো H2O2 বিজারক পদার্থ কোনোদিনই হতে পারে না, কারণ H2O2 তারপরে জারক পদার্থ, এই তো ওইখানে অপশন দিয়েছে, তো H2O2 জারক পদার্থ আর PbS হচ্ছে একটি বিজারক পদার্থ। তো দেখো কি বললাম, এটা একটি জারক আর এটা একটি বিজারক, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো বলেছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন মৌলটি কী হবে, ক্লোরিন গ্যাস Cl2 গ্যাস উৎপন্ন হবে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত যৌগটি হলো কি, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগগুলো গঠিত হয় তাকে কি বলা হয়, আয়নীয় যৌগ, বা এর আর একটা নাম হচ্ছে কি তড়িৎযোজী যৌগ। আর আয়নীয় যৌগ তড়িৎযোজী যৌগ কী হবে, এর গঠন কি, সাধারণ গঠন ধাতু প্লাস অধাতু। তাহলে কোন জায়গাটায় ধাতু আছে, দেখো সোডিয়ামই একমাত্র ধাতু আছে Na2O, এটাই একমাত্র ধাতু, তাহলে এটাই উত্তর হবে। কিন্তু বাকিগুলাই দেখো কার্বন মনোক্সাইড মানে কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, তারপরে মিথেন কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, সালফার ডাইঅক্সাইড সালফার অধাতু, অক্সিজেন অধাতু, একমাত্র Na2O হচ্ছে আমাদের কি, Na2O হচ্ছে একমাত্র এটা হচ্ছে ধাতু। তাহলে একটা ধাতু থাকলে যে আয়নীয় যৌগ, আর আয়নীয় যৌগগুলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়, আর বাকিগুলো কি সমযোজী যৌগ, এরা কি হবে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে গঠিত হবে। কোনটি অম্ল বৃষ্টির জন্য দায়ী, দেখো সালফার ডাইঅক্সাইড, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরা এখানে সালফার ডাইঅক্সাইড অপশন আছে, সালফার ডাইঅক্সাইড হবে। বলছে কোনো একটি আলোক রশ্মি সমতল দর্পণের তলের শোকে 37 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে দেখা যাক একটা ছবি আঁকি। এটা ধরলাম এটা সমতল দর্পণ, তো সমতল দর্পণে এদিকে প্রলেপ দেওয়া আছে, একদিকে তো প্রলেপ দেওয়া থাকে। সমতল দর্পণ মানে আমরা যে আয়না বলে যেটা ব্যবহার করি বাড়িতে নিজের মুখ দেখার জন্য, সেটা। তাহলে কোনো একটা আলোক রশ্মি আপাতিত হলো, সমতল দর্পণে আপাতিত হলো, তো মনে রাখবা যেখানেই আপাতিত হয় সেখানেই কী হয়ে যায়, একটা অভিলম্ব সৃষ্টি হয়ে যায় এবং এরকমভাবে ফিরে যায়। আর আমাদের এই প্রতিফলন কোণ অনুসারে জানি কি, আপাতন কোণ আর প্রতিফলন কোণ কি পরস্পর সমান, তাহলে এটা যদি আই ধরি এটা 8, তাহলে আই সমান 8। এবার কি বলেছে দেখো, বলেছে যে সমতল দর্পণ তলের সঙ্গে, এই সমতল দর্পণের তলের সঙ্গে এই আপাতিত রশ্মি, এটা আপাতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি, তাহলে এই আপাতিত রশ্মিটা কত কোণ উৎপন্ন করলো, 37 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এইটা যদি একটা রেখা কল্পনা করি তাহলে 180 ডিগ্রি, আর যখন একটা লম্ব উভয় লম্ব হয়েছে তখন এই দিকটা 90 ডিগ্রি, এই দিকটা 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 53 ডিগ্রি। আর আপাতন কোণ যদি 53 ডিগ্রি হয় তাহলে আমাদের প্রতিফলন কোণ কত হবে, 53 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, আমাদের সঠিক উত্তর হবে 37 53 ডিগ্রি। তারপরে দেখো কোনো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য L1 ও জ্যামিতিক দৈর্ঘ্য L2 হলে কোনটি হবে, তাহলে চুম্বক দৈর্ঘ্য L1 এবং মনে রাখবা চুম্বক দৈর্ঘ্যের থেকে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য একটু হচ্ছে বেশি, চুম্বক দৈর্ঘ্য থেকে জ্যামিতিক দৈর্ঘ্য কি একটু বেশি, তাহলে আমাদের এই অপশানটা হবে সবসময় কী হবে আমাদের, দেখো ভালো করে দেখো, কারণ L2টা L1-এর থেকে কি একটু হলেও বেশি, মানে এই জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্য থেকে একটু হলেও বেশি, তাহলে L1টা যদি এদিকে যায় তাহলে কী হবে L2/L1, আর এদিকটা চলে গেল মানে এটা 1 হয়ে গেল, তাহলে অপশান দেখো 2 মানে বি অপশান মিলছে। তাহলে এই ছিল আমাদের ভৌতবিজ্ঞানের উত্তর, এটা তো জীবন বিজ্ঞানের পার্ট, তো এটাই ছিল আমাদের ভৌতবিজ্ঞানের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে।
যদি বুঝতে পারো তাহলে আমাদের সাথে দেখো, এবং যদি কোনো কোশ্চেনের ডাউট থাকে এখনও পর্যন্ত আমাকে বলবে, আমি চেষ্টা করব ফুল ডিটেলসে বা ফুল কনসেপ্টে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। তোমার সাথে দেখো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন অতিথি তাদের বলবো প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যে ভিডিও ছাড়বো প্রথম নোটিফিকেশনটা যেন তুমিই পাও। ধন্যবাদ।